সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, কার্তিকের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। উৎসবে প্রতিদিন সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে নাটক প্রদর্শিত হচ্ছে। এছাড়া উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকাল 4টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও পথনাটক পরিবেশিত হচ্ছে। নাট্যোৎসব চলবে 30 অক্টোবর পর্যন্ত। বিভাস মেধা বিকাশ কেন্দ্রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল বিকাল 5টায় মিরপুর ডিওএইচএস এর সিএসডির জন্মকূটে অনুষ্ঠিত হবে প্রাণ পটেটো কেকার্স বিভাস উৎসব। এবার চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। মহাখালীর গ্যালারি কসমসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রেজাউন নবীর একক চিত্রকলা প্রদর্শনী মেটামরফিক ন্যাচারালি ট্রান্সফর্মড। প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা 40টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 28 অক্টোবর পর্যন্ত। আগামীকাল ঢাকায় দেখছিলেন নাট্যোৎসব ও চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। মানে কিভাবে জানলেন? বড় চাচা আমাকে সবকিছু বলেছেন। আমার নিজের আগ্রহ ছিল। এটা তোমার রুট, আমার রুটের হিস্ট্রি আমি জানবো না? রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। তুই আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমার চুল আসলে ঠিক কত পার্সেন্ট পাকা? আন্দাজ করো তো। না, আমি তো আন্দাজ করতে পারবো না। আমি আন্দাজে কি বলবো, বরং তুমি আমাকে সত্যিটা বলো। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক সংসার। নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি, আর আপনাকে পেয়ে বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে দর্শকদেরকে, যে এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক সংসার, এটা আপনার অভিনীত। এই নাটকটি নিয়ে আমরা পরে কথা বলবো। শুরুতেই আসি যে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে এটাতে হবে আগামীকাল, যেটা চলছে 21 তারিখ থেকে, কিন্তু আগামীকাল আপনাদের প্রাচ্যনাট্য একটি নাটক যাচ্ছে। সেই নাটকটি সম্পর্কে একটু জানতে চাই, যে কি নাটক, কি ধরনের গল্প? এই নাটকটার রচয়িতা হচ্ছে মুরাদ খান, উনি আমাদের দলেরই একজন সদস্য। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকটির নাম কন্যা। নাটকটি মূলত সুফিজমকে কেন্দ্র করে বেড়ে ওঠা একটা জনপদের গল্প। এটা সুফিজম হচ্ছে এটার মূল বিষয়বস্তু, এবং এটার সাথে আমাদের গ্রামীণ অনেক এলিমেন্ট আছে যেগুলো আস্তে আস্তে এখন বিশ্বায়নের যুগে হারিয়ে যেতে বসেছে। যেমন পাঠাল লড়াই,
নৌকা বাইচ এই টাইপের বিষয়গুলা মানে এই নাটকটাতে আছে। এবং দেখা যায় যে একটা ফ্যামিলিকে কেন্দ্র করে গল্পটা বাড়তে বাড়তে পুরো দুটা জনপদের মধ্যে এক ধরনের যুদ্ধ লাগে, এবং তারপর দেখা যায় যে আবার ওই জনপদের মানুষগুলো বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে নিজেরা ম্যানেজ করে আবার একভাবে ভালোভাবে বাঁচতে শুরু করে। সেটার কততম মঞ্চায়ন কোন? এটা 88তম মঞ্চায়ন। বাহ, তাহলে তো অনেকগুলো হ্যাঁ। মঞ্চায়ন চলে এসেছে। শুধু কি দেশেই হয়েছে এটার মঞ্চায়ন না না, দেশের এটা বাইরে? বিদেশে হয়েছে, বিদেশ মানে পার্শ্ববর্তী দেশ ভারতে হয়েছে। আচ্ছা, এবার আসি সংসার সম্পর্কে, যেটা এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক। সেখানে মানে আপনার চরিত্রটা কি এখানে? এইখানে আমার চরিত্র হচ্ছে, এটা একটা পারিবারিক গল্প, যে গল্পের একটু মূলটা বলিনি, যে এখানে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে মা কিন্তু একটা খুব কঠিন অবস্থানে থাকেন। মারাই কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ফ্যামিলি কন্ট্রোল করে। এই গল্পটা তো সেরকম দেখা যাচ্ছে। আমি একটা বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করি। আচ্ছা, বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করি, বাসায় খুব গরম দেখাই, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, কিন্তু অফিসে গিয়ে অন্যান্য মেয়ে কলিগদের মাঝখানে আমি খুব নরম সরম বোকা টাইপের হয়ে যাই। আমার ক্যারেক্টারটা হচ্ছে এরকম, এবং খুব বেশি হিউমারাস না, কিন্তু মানুষকে খুব ভালোবাসে। সেটা বাসার মানে মেড সার্ভেন্টও হতে পারে বা রিক্সালাও হতে পারে, মানে ওদের দুঃখে সে দুঃখী হয়, কিন্তু সে ও দুঃখটা প্রকাশ করার যে ভঙ্গিটা অন্যরকম হওয়া উচিত সেটা বোঝে না। এই নিয়ে বিভিন্ন ধরনের সংশয় টানাপোড়েন তৈরি হয়। আচ্ছা। তো এই নাটকটির সাথে ইনভলভমেন্ট হওয়া কবে থেকে, কিভাবে, না চরিত্রটির সাথে আসলে ইনভলভমেন্টটা কিভাবে? নাটকটির সাথে ইনভলভমেন্ট হওয়ার গোলাম সৌরভ দুদুল্লেটার ডিরেক্টর, উনি খুব ভালো মেধাবী ডিরেক্টর। উনি বলেছিলেন একটা সিরিয়াল চলো করি। আমি চলেন করি, আপনার সাথে অনেকদিন সিরিয়ালে কাজ করা হয় না, চলেন করি। তারপরে আমি ক্যারেক্টার জানতে চাইলাম, বললো এরকম এরকম। আমি হ্যাঁ, একটা ট্রাই করা যেতে পারে। আমি এজেন্সিতে জব করে এরকম ছেলের ক্যারেক্টার এখনো করিনি। তারপরে যে চলো না ক্যারেক্টার একটা শেড দেই, আচ্ছা। শেডটা কিভাবে দেয়া যেতে পারে। আমি বললাম যে তাহলে এরকম করা যেতে পারে যে সবাই আমরা পুরুষরা কিন্তু বাসায় খুব গরম দেখাই, অনেক কিন্তু কর্মস্থলে যে কিন্তু একদম ভেজা বিড়াল। আমি এই টাইপের যদি করি, হ্যাঁ চলো। আমার সহ অভিনেত্রী আছেন মৌসুমী হামিদ, ওই এজেন্সিতে চাকরি করে। আমরা দুজনেই দুজনকে পছন্দ করি, কিন্তু কেউ প্রকাশ করি না। আমি একটু বোকা টাইপের বলে আমি ওটা মানে ও টের পেয়ে যায় যে আমি ওকে পছন্দ করি। এবং একটা পর্যায়ে একদম বাচ্চাদের মতো, যে নভেম্বরের 7 তারিখ আমার বিয়ে, অফিস থেকে ছুটি নিব, বস আমার ছুটি দরকার, নভেম্বরের 7 তারিখ আমার বিয়ে। স্যার আমার বিয়ের কথা শুনে ও বলছে নভেম্বরের 7 তারিখ বিয়ে। আসলে আমাদের দুজনেরই বিয়ে ঠিক হচ্ছে, কিন্তু আমরা কেউ জানি না যে পাত্রীটা ওই বা পাত্রটাই। এরকম একটা ইন্টারেস্টিং, এটা বলতে পারবো এখন টেলিভিশনে যেরকম নাটকগুলো হয় বা আমরা করি, এটার গল্পে এক ধরনের টান টান ব্যাপার আছে, এবং খুব গুণী অভিনয় শিল্পীরা এখানে অভিনয় করছেন। দর্শক নাটকটা খুব ভালোভাবে নিচ্ছে, মানে হয় না যে দেখে যে আচ্ছা বুঝতে পেরেছি পরের দৃশ্যে কি হবে, ওরকম ব্যাপারটা এখানে ঘটছে না। এই প্রসঙ্গটাতে আমি আসতে যাচ্ছিলাম যে এখন তো আসলে অনেকগুলো চ্যানেল, ধারাবাহিক নাটকও অনেকগুলো। সেই ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে মানে এই নাটকটিতে দর্শকদের রেসপন্সটা কেমন? দর্শকরা আসলে আপনার চরিত্রটাকে আলাদা করে কিভাবে নিচ্ছে? না, আমি খুব সহজে বলি যে নাটক তো আসলে আমরা যাদের জন্য নাটক তৈরি করা, মূলত আমাদের মা, ভাবি, বোন, এরা বাসায় যারা থাকে ওই সময়টাতে 8টা, 8:30, 9টার সময়। আমি যেমন আমার পাড়ার দোকানদার আমাকে বললো, মামা ওই নাটকটার নাম কি? আমি বলি, কোন নাটকটা? ওই যে আপনি মামা বিয়ে করবেন, মেয়েটাও বিয়ে করবে একই তারিখ মামা। আচ্ছা। আমি বললাম যে না, ওর চোখেও পড়েছে, মানে ও তো দোকান করে, ওর ওই সময়টা বাসায় থাকার কথা না, সামহাও কোথাও না কোথাও দেখেছে, ও রিকল করতে পেরেছে। তা আমার কাছে মনে হলো যে না, এরকম ফিডব্যাক যদি আসে তাহলে তো মানুষ দেখছে। রেসপন্সটা তার মানে হ্যাঁ, ভালো। response ভালো। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গোলাম সোহরাব দোদুলের কাজ এই জন্য আপনি করতে রাজি হয়েছেন। আসলে মূল ফোকাসটা কোথায় থাকে, যে একজন ডিরেক্টর নাকি একটি ক্যারেক্টার? আমাদের নাটকের ক্ষেত্রে এখন যে বিষয়টা, সেটা ডিরেক্টরটা একটা বড় ফ্যাক্টর। কারণ আপনি ক্যারেক্টার তৈরি করবেন, কিন্তু আপনার বাজেট থাকবে না, আপনার প্রিপারেশন থাকবে না, তখন তো আপনি ক্যারেক্টারটা প্লে করতে পারছেন না। সো একজন ভালো ডিরেক্টর যদি কোনো কাজ করেন, বা সিরিয়ালের মতো জায়গায় দেখবেন, আমাদের সিরিয়ালগুলো এখন দেখে না। আমরা যদি বিটিভির যুগের কথা বলি, সিরিয়ালগুলোর নাম এখনো মানুষের এখনো মুখে মনে মুখে আছে, হ্যাঁ। মুখে মুখে, কিন্তু মানে ওই নাটকটা এ হয়েছিল, এরকম করেছিলাম। এবং কিন্তু প্রতিটা এখনকার- চরিত্র ধরে হ্যাঁ, কিন্তু সবার আমরা মনে বলতে থাকে। পারবো বাকের ভাই, মুনা বা অয়ময়ের ক্যারেক্টারগুলোর, হুমায়ুন ফরিদির সংসপ্তকে, কানকাটা রমজান, এই ক্যারেক্টারগুলো কিন্তু একদম মাইলস্টোন ক্যারেক্টার, এপিক ক্যারেক্টার হয়ে গেছে। কিন্তু এখনকার নাটকগুলো মানুষ দেখেই না। ওটা একটা প্রিপারেশন একটা কারণ, চরিত্রগুলো বলতে পারার একটা কারণ, বা গল্পের যে উত্থান পতন থাকে সেগুলো আমরা ডিরেক্টর তার মানে অনেক বড় ডিরেক্টর একটা। অবশ্যই বড় একটা ফ্যাক্টর, কারণ মিডিয়ামটা ডিরেক্টরস মিডিয়াম। তো এখন যে নাটকগুলো হচ্ছে, আমরা কি আশা করতে পারি যে এই নাটকগুলো একটা সময় মানুষের মুখে মুখে থাকবে?
এখানে একটা বিষয়, নাটকগুলো থাকবে বলতে গেলে না ব্যাপারটা অনেক ভার্স হয়ে যাচ্ছে। আগে তো একটা চ্যানেল ছিল, আপনি নাটক দেখতে পেতেন একরকম, এখন এক একটা চ্যানেলে প্রতিদিন এক এক সময় অনেকগুলো নাটক হচ্ছে। এর মধ্যে থেকে কোনটা বেটার, বেস্ট, গুড আপনি আলাদা করাটা কিন্তু ডিফিকাল্ট। তারপরেও যে ভালো নাটক হচ্ছে না বা আমরা ভালো নাটক করছি না, দর্শক ভালো নাটক দেখছে না তাও না, এর মধ্যে থেকে অবশ্যই কিছু কিছু নাটক তো বেরিয়ে আসছে এবং মানুষের মনে থাকছে এবং বলছে। আপনার ওই নাটকটার নাম বলতে পারছে না, কিন্তু নাটকটার ঘটনাটা বলছে, আচ্ছা, গল্পটা মনে গল্পটা আছে। তাদের মনে আছে। তো আমরা তো নাটকের মাধ্যমে একটা গল্প বলি, বা পরিবারের গল্প, জনপদের গল্প, এই তো। আচ্ছা, তো এই যে আমরা সংসারে তো আপনাকে পাচ্ছি আমাদের নিজেদের সংসারে, এছাড়াও তো কিছুদিন আগে এনটিভিতে আরো একটি ধারাবাহিক প্রচারিত হয়েছিল পাগলা হওয়ার দিন, পাগলা হওয়ার দিন। সেখানেও আপনি অভিনয় করেছিলেন। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেই অভিজ্ঞতাটা খুব ভালো ছিল, কারণ প্রিয় দুজন মানুষ এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন। শুভাশিস সিনহার লেখা, হুমায়ুন ফরিদ ডিরেকশন দিয়েছেন। খুবই কাছের বন্ধু বলেন, ছোট ভাই বলেন, সহকর্মী বা থিয়েটার ওরিয়েন্টেড মানুষজন। সো এক ধরনের এক্সিস তো থাকে। আর সিনহার এটা প্রথম লেখা টেলিভিশন সিরিয়াল, খুব সুন্দর লিখেছে। প্রথম সিরিয়াল মানে লিখতে গিয়ে অনেকে খেই হারিয়ে ফেলে, সিনহার ক্ষেত্রে যেটা হয়নি, অনেক মুন্সিয়ানার ছাপ দিয়েছে। আর ফরিদ শুরুর দিকে যদিও একটু পাজল ছিল যে কেমন করে এতগুলো আর্টিস্ট হ্যান্ডেল হবে, কল সকাল 8টায়, ক্যামেরা ওপেন হচ্ছে সকাল 10টায়, এইগুলো একটা লট যাওয়ার পর ও বুঝে ফেলেছে যে না, ব্যাপারগুলো সকাল 8টায় আসবার দরকার নেই, 9টায় আসেন আপনি, 9:30টায় মেকআপ নিয়ে আমরা দেন নাস্তা করে 10টায় স্টার্ট করা যায়, এবং 10টা টু 10টা। তারপরেও পুরো প্রজেক্টটা খুব সুন্দরভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে পেরেছে। এছাড়া তো চলচ্চিত্রেও কাজ করা হ্যাঁ, হচ্ছে। সিনেমাতে কাজ করছে এখন বেশ কয়েকটা ইতিমধ্যে আমরা সিনেমা। কিন্তু অজ্ঞাতনামা পেয়েছি। অজ্ঞাতনামার প্রসঙ্গটা আমি আসবো, কিন্তু তার আগে শুনি যে এখন কোন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত? এখন দুটো সিনেমা নিয়ে ব্যস্ত আছি। একটা হচ্ছে আদি, তানিম রহমান অংশুর সিনেমা, আর একটা হচ্ছে ঢাকা অ্যাটাক, দীপঙ্কর দীপন। দুজনেই টেলিভিশনের জন্য নাটক বানিয়েছেন, তারা এখন সিনেমা করতে যাচ্ছেন। সো আমি ওখানে দুটো মেজর ক্যারেক্টার প্লে করছি, একটা নেগেটিভ ক্যারেক্টার, একটা পজিটিভ ক্যারেক্টার। মানে এই নিয়ে আপাতত ব্যস্ততা। আচ্ছা, নেগেটিভ ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার, কোনটাতে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার কথা যদি বলেন তাহলে আমি তো আসলে অভিনেতা, আমার কাছে সব ক্যারেক্টারটি সমান গুরুত্বপূর্ণ, কিন্তু স্ক্রিনে নিজেকে দেখতে ভালোবাসি নেগেটিভ ক্যারেক্টারে। কারণ নেগেটিভ ক্যারেক্টারের কিছু মজা আছে, অনেকভাবে নেগেটিভ ক্যারেক্টার প্লে করার অপশনস আছে। আচ্ছা, আর নেগেটিভ অভিনয়ের জায়গাটা বেশি থাকে। আমার কাছে তাই মনে হয়। সবাই হয়তো আমার সাথে একমত হবেন না। আর আপনি দেখবেন নেগেটিভ ক্যারেক্টারের কারণে কিন্তু সিনেমার গল্প শুরু থেকে শেষ পর্যন্ত এই লোকটাই অনুঘটক হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে। তাই আমার কাছে মনে হয় যে নিজেকে ভেঙে বের হয়ে আসার বা নতুন কিছু করার অপশনটা, চ্যালেঞ্জিং ব্যাপারটা কাজ চ্যালেঞ্জিং করে। বিষয়টা নেগেটিভ ক্যারেক্টারে বেশি। আচ্ছা, এবার অজ্ঞাতনামার প্রসঙ্গে আসি। আমরা দেখেছি ইতিমধ্যে দর্শকদের সাড়া কিন্তু অনেক ভালো এবং অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে গেছে। কোন কোন ফেস্টিভ্যালে এখন পর্যন্ত পার্টিসিপেট করেছে অজ্ঞাতনামা? আমি আসলে ওইভাবে স্পেসিফিক নামগুলো আমি বলতে পারবো না। ইটালির দুটো ফেস্টিভ্যাল থেকে তৌকির ভাই বেস্ট মুভির সম্মাননা পেয়েছেন, বেস্ট এশিয়ান মুভির সম্মাননা পেয়েছেন। তারপর বুলগেরিয়া, ফ্রান্স, মানে যে জায়গায় যাচ্ছেন খুব অ্যাপ্রিসিয়েটেড হচ্ছেন। সম্মাননাটা তো বড় কথা না, ওখানে বাংলা কমিউনিটির মানুষ যারা আছেন তারা দেখছেন, এবং সারা বিশ্বের মানুষজন এরকম একটা সাবজেক্ট নিয়ে গল্প বলা, এবং তৌকির ভাই খুব মুন্সিয়ানার সাথে তার গল্পটা বলতে পেরেছেন। সো ওইখানে অন্যান্য দেশে, বাংলাদেশ, অনেকে বাংলাদেশকে চেনেই না, সেখানে বাংলাদেশের সিনেমা বা স্টোরি টেলিং তো খুব সুন্দর। ওই জায়গা থেকে আমরা খুব অ্যাপ্রিসিয়েটেড, এবং আমি ওই টিমের একজন মেম্বার হিসেবে আমিও খুব আনন্দিত, লাগছে, হ্যাঁ। গর্বিত। আচ্ছা, তো অজ্ঞাতনামা থেকে এই চলচ্চিত্রটি দিয়ে কোনো রকমের কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি? অবশ্যই মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। মূল বিষয়টা, মেসেজটা হচ্ছে যে আমরা কিসের আশায় বিদেশে যাই তো কিছু অর্থের জন্য, একটু বেটার লিভিংয়ের জন্য বা ফ্যামিলির জন্য। যে আমি পরিশ্রম করছি, আমি কিন্তু হাইট থাকছি, আমার ফ্যামিলি জানছেন আমি কি লেভেলের পরিশ্রম করছি, কিন্তু যখন ওইখানে যেই কোনো না কোনোভাবে আমি মারা যাচ্ছি, তখন আমার এই ডেড বডিটাই কিন্তু আর মানুষ থাকছে না, ওটা তখন লাশ হয়ে যাচ্ছে, বা আমার নামটাও কোথাও কোথাও থাকছে না। কারণ অজ্ঞাতনামার যে সাবজেক্টটা, ব্রয়লার ব্রাস্ট করার পরে ডেড বডি 4 জন মারা যায়, এবং ভুল ডেড বডিটা বাংলাদেশে আসে, এবং ওই ডেড বডিটা একটা বৃদ্ধ বাবার ছেলের ডেড বডি, ওটা নিয়ে যে কাহিনীটা হয়, আমরা কেউ তখন দায়িত্ব নিতে চাই না, দায়িত্বটা তখন দেখা যায় একমাত্র বাবার কাঁধেই যে পড়ে। এই বিষয়গুলো খুব মানবিক বিষয়গুলো খুব উঠে এসেছে, এবং শেষ পর্যন্ত একটা মানুষের নাম ছাড়া কি থাকে। আমি পৃথিবীতে আসলাম, শুধু আমাকে লাশ নামটাই থেকে হ্যাঁ, লাশ থেকে যায়। আমরা কিন্তু বলি না যে এখন ও রহিম, করিম বা লাবলাবলা, বা বিদেশ থেকে একটা মানুষ যখন আসে তখন তার নামটা যদি বদল হয়ে যায়, কি থাকে তার? নামটা চলে গেলে মানুষটা একজন মারা যাবে একদিন, তার নামটাই তো শুধু থেকে যাবে, বা তার কর্মকাণ্ড। সবগুলো মানুষের কিন্তু কর্মকাণ্ড রেখে যাওয়ার সৌভাগ্য হয় না, সবাই
কপাল নিয়ে দুনিয়ায় আসে না। কেউ কেউ হয়তো আসে, তারা রেখে যেতে পারে, কিন্তু সবাই তো পারে না। ওই নামটাই তখন তার থেকে যায় যে আমার ভাই এরকম, আমার ভাই ওই, এন্ড অফ দ্য ডে কিন্তু নামটাই থাকে মানুষের। অসাধারণ। এবং আপনারা যারা অভিনয় শিল্পী সেই নামটাই কিন্তু রেখে যাওয়ার কাজটি করে যাচ্ছেন। আচ্ছা, মঞ্চ দিয়ে শুরু করেছিলাম, আমি মঞ্চ দিয়েই শেষ করতে চাই। আগামীকাল উৎসবে যে নাটকটি অংশগ্রহণ করতে যাচ্ছে সেই নাটকটি সম্পর্কে আরেকটু ডিটেলসে যদি শুনি যে এখানে কারা কারা অভিনয় করেছে। এখানে অভিনয় করেছেন নির্দেশক আজাদ আবুল কালাম নিজেই, শাহানা রহমান সুমি, রাহুল আনন্দ, সাকাত হোসেন রিজভি, আমি, সঞ্জিদা প্রীতি, এসহ আরও দলের আরও আমরা টোটাল টিম মেম্বার হচ্ছে 23 জন পারফরমেন্স করেছি। লাইভ মিউজিক হয় এখানে এবং বাইচের গান আছে, তারপরে এটা কি বলে পাঠার লড়াই আছে, তারপরে মারফতি গান, সুফিজম যে বললাম সুফিজমের ওই বিষয়গুলো আছে, লাঠি খেলার সাথে লাঠি ফাইট আছে। মানে গ্রামীণ পটভূমিকা, গ্রামীণ জনজীবনের যে এলিমেন্টগুলো আমরা হারিয়ে যাচ্ছে বা আমাদের সবারই প্রাচীন লোকদের অনেক দেখা, এই যে নৌকা বাইচ বা পাঠার লড়াই। আমি যেমন শহরে জন্ম, আমি দেখিনি ভাই, আমি মিস করেছি। এখন ওই ভিডিও ফুটেজ বা ইউটিউব থেকে দেখতে হয়। সো ওই থিয়েটারটা করতে যে আমি খুব মানে অভিনয়ের তাগিদে আসলে অনেক কিছু দেখতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে। আচ্ছা, প্রাচ্যনাটের অন্যান্য প্রযোজনাগুলো এখন কোনগুলো? প্রাচ্যনাটে এখন রানিং আছে আরও 4-5টা প্রোডাকশন, বড় নাটক। সেগুলো হচ্ছে সার্কাস, এ ম্যান ফর অল সিজনস, কন্যার কথা তো বললামই, গন্ডার, ট্র্যাজেডি পলাশবাড়ি, বন মানুষ। এই আমরা কি সবগুলোতে আপনাকে পাচ্ছি? আমাকে সবগুলোতে পাচ্ছেন না। আচ্ছা, ট্র্যাজেডি পলাশবাড়ি আর বন মানুষ আমাকে পাচ্ছেন না, অন্যান্যগুলো আমাকে পাচ্ছেন। আচ্ছা, বাহ, চমৎকার। অনেক ভালো লাগছিল কথা বলতে। আসলে সময় থাকলে আমরা আরও অনেক গল্প করতাম, যেহেতু সময় নেই, অনুষ্ঠানটি শেষ করতে হবে। অভিনয় জীবনের জন্য অনেক অনেক সাফল্য কামনা করছি। আর আজকে আমাদের আয়োজনে এসে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।